বাক স্বাধীনতা ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা করা সম্ভব বললেন তারেক রহমান। দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল জানালেন মির্জা ফখরুল। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। নতুন উদ্যোক্তাদের নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এবং তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী আমলের লুটপাট নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। কমিটি গঠনে খোঁজা হচ্ছে বিশেষজ্ঞ। ইন্টারনেট সেবায় ভারতের আধিপত্য কমানোর উদ্যোগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। মতাদর্শের ভিন্নতা থাকলেও বাক স্বাধীনতা ও ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে কথা বলেন তিনি। এদিকে দ্রুত নির্বাচনের দাবিকে রাজনৈতিক কৌশল উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার গড়বে তার দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার গল্প আমাদের দর্শন শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সভায় অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি। সভায় নেতাকর্মীদের প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দিক নির্দেশনা দেন তারেক রহমান। বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও বাক স্বাধীনতা ও ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। দুই, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে দ্রুত নির্বাচন দাবিকে বিএনপির রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। সংস্কারের প্রয়োজন রয়েছে জানালেও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তার। সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যে যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। এর আগে সকালে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব, প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে এবং জনগণের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। অর্থনৈতিক সংকট মোকাবেলায় অপ্রয়োজনীয় মেগা প্রকল্প আপাতত বন্ধ করার পাশাপাশি অন্তর্বর্তী বাজেটের প্রতিও গুরুত্ব দেন বিএনপি মহাসচিব। মোবাইল ইন্টারনেট সেবা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছে লন্ডন ক্লিনিকে মেডিকেল বোর্ড। ঘণ্টাব্যাপী বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় শুক্রবার লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড। বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডক্টর রেক্স ডাওসন ও ডক্টর জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া ছিলেন বাংলাদেশ থেকে আসা 6 চিকিৎসক। ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তবে ঘণ্টাব্যাপী বৈঠকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড তা জানা যায়নি। এই বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে চিকিৎসকরা জানাবেন।
মেডিকেল বোর্ডে যোগ দেওয়ার আগে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এদিকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে ব্রিফিং এর পরে জানা যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা। একই সাথে জানা যাবে লিভার প্রতিস্থাপনের বিষয়টি, তাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হবে নাকি নিয়ে যাওয়া হবে অন্য দেশে, সেটিও জানা যাবে ব্রিফিং এর পর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো প্রকার গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। একই সঙ্গে দেশের মানুষের কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন তিনি। প্রথম যে বাংলাদেশের এই যে কোনো এখন যদি আপনার মন গড়া কোনো নিউজ করে দেন, এটা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষে আমরা যেটা বলেছি মন গড়া নিউজ না করে, এবং আমি মনে করি যে আপনারা আমাদের ডক্টর জাহিদ সাহেবের এইটাই যেটা বলবেন উনি ওইটাই রিয়ালিটি, এবং আমরা এই দোয়াটা, কারণ আল্লাহর কাছে তো সবচেয়ে প্রিয় হচ্ছে যে দোয়া করা, মার জন্য দোয়া করা। আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি যেটা আমরা বলি, ওনার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে দোয়া কামনা করছি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার দেওয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংসদ ও রাজনীতিতে থাকতে পারবে না স্বৈরাচার ও ফ্যাসিস্টরা। আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন তারা। শনিবার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন। এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি। কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদ এবং রাজনৈতিক অঙ্গনে অন্তর্ভুক্ত না হতে পারে, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারে সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গত 3টি নির্বাচন ছিল কলঙ্কিত। যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। গত 3টি নির্বাচনে হওয়া জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না পারে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলার শুনানি বারবার পেছানোকে বড় ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। শনিবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসারত জেলবন্দি এক বিডিআর সদস্যের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। এ সময় ন্যায় বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি। বাবা কি একজন বিডিআর সদস্য ছিল, উনি
এবার দিয়ে 4-5 টুক হয়েছে। সাজা শেষ হওয়ার পরে তো বিস্ফোরক মামলা আটকে রাখছে। জেলবন্দি থাকলে তো উনি এমনিতেই মারা যাবে, কারণ ওনার সেবা করার মতো ভিতরে কোনো লোক নাই। তার কে খাওয়াবে? সে তো খাইতে পারে না হাত দিয়ে। শনিবার সকালে এনামুল এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এবং বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের সময় হওয়া বিস্ফোরক মামলার কোনো ভিত্তি নেই উল্লেখ করে দ্রুত মামলার সুরাহার আহ্বান জানান মাহিন। আর আগামীকালের শুনানিতে ন্যায় বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি। সরকার তার যে গঠিত কমিশন, সেই কমিশন নিয়ে টালবাহানা করছে। বিচার বিভাগের ক্ষেত্রে সেই ফ্যাসিস্ট আমলের যে চরিত্র, সেই রকম রূপ আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এই কমিশনের কার্যপরিধি 2-9 ধারায় বলা হয়েছে, পূর্বের বিচারকে অক্ষুণ্ণ ধরে পরবর্তী এই কমিশনের কাজটি হবে। তাহলে এই কমিশন স্বাধীন থাকলো কোথায়? আমাদেরকে সাজা দিয়ে 7 বছর, তাহলে আমরা কত পরিমাণ বৈষম্য শিকার হয়েছি। যদি কালকে যে কোর্টে যদি নিরপরাধীদের যদি জামিন না হয়, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ আন্দোলনে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে চায় অন্তর্বর্তী সরকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নবীন উদ্যোক্তারা যেন নিরাপদে বিনিয়োগ করতে পারেন তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ধ্যায় নিজ বাসভবন যমুনায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প বলেন। এতে 15 নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নিয়েছেন। এ সময় গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কিভাবে উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেছে সে কথাও জানান উদ্যোক্তারা। বিনিয়োগের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকারের লুটপাট নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। এজন্য কমিটি গঠনে খোঁজা হচ্ছে বিশেষজ্ঞ। শনিবার সকালে রাজধানী পূর্বাঞ্চলে বেসিস আয়োজিত অনুষ্ঠানে কথা জানান আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়ব। দেশে ইন্টারনেট খাতে ভারতের আধিপত্য কমাতে ব্যান্ড আমদানি সীমিত করা হচ্ছে বলেও জানান তিনি। সংসদ সদস্যদের ইচ্ছে পূরণে শহর থেকে দূরে অজপাড়া গায়ে ধান খেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। প্রকল্প পরামর্শক হিসেবে কোনো প্রতিষ্ঠান নয়, নিয়োগ পেয়েছেন আলাদা আলাদা ব্যক্তি। কেনাকাটায় প্রাধান্য পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ। তথ্য প্রযুক্তি বিভাগের চলমান 21 প্রকল্পে অনিয়ম দুর্নীতির এমন চিত্র পেয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিটি। 15 বছরে আওয়ামী লীগের নেয়া 28,000 কোটি টাকার 55টি প্রকল্পেই রয়েছে অনিয়মের অভিযোগ। এবার সেসব নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার সকালে বেসিস আয়োজিত অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান আইসিটি পলিসি অ্যাডভাইজার। একটা হোয়াইট পেপার টিম করার আলোচনা আমরা করেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের দিক থেকে সেটা অনুমতিও আছে। তো এখন আমরা কিছু পারফেক্ট ক্যান্ডিডেট খুঁজতেছি যে যারা আসলে কাজটা করতে পারবেন। বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে দৈনিক 6,400 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। এর মধ্যে 2,300 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে 7,400 জিবিপিএস সক্ষমতার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি ব্যান্ডউইথ ভারত থেকে আমদানি করে আরটিসি অপারেটররা। More than 70% of the internet is coming from a single country and on a single road. So we are saying that in the coming months we will try to put some monopolistic restriction on ITC, and we will try to empower Bangladesh Submarine Cable Company. এ সময় নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন আইসিটি পলিসি অ্যাডভাইজার। Bottlenecks in any government projects, it should be open source. শুভ খান, সময় সংবাদ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির সময়ও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, এই পরিস্থিতিতেও অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন। একই অনুষ্ঠানে কর আদায়ে রাজস্ব বোর্ডকে জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার, অথচ শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ানো হয়েছে। ভ্যাট বাড়ানোর কড়া সমালোচনা করছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারে নীতি নির্ধারকদের মনোযোগ নেই। প্রাতিষ্ঠানিক সংস্কার
সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। অনুষ্ঠানে আলোচকরা বলেন, অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে কর বাড়ানো আগুনের তীব্রতা বাড়ানোর শামিল। ভোক্তার ভোগান্তি কমাতে পণ্যমূল্য কমানোর তাগিদ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা মূল্যস্ফীতির আগুন নিভানোর জন্য ফায়ার ব্রিগেড ডাকতে অনেক দেরি করেছি, এবং ফায়ার ব্রিগেড যখন আসতে দেরি হচ্ছে, সেই আগুন নিভাতে গিয়ে পানি ঢালার জায়গায় আমরা তেল ঢেলেছি। বাংলাদেশ যে একটা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এখন একটা লোয়ার ইনকাম কান্ট্রির মতো রয়ে গেছে। বাজেট তৈরি করছেন আপনারা, কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। শুধু সাধারণ জনগণ নয়, বরং করের চাপে ব্যবসায়ীরাও নাজেহাল। তারপরও ভ্যাট বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। সেই সঙ্গে সরকারের ভর্তুকি কমাতে টিসিবি পণ্যের দাম বাড়ানোর কথাও জানান তিনি। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স দ্য ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দিই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। তো আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেল ডিসেম্বরে কয়েকটি ব্যাংকের মুনাফা করা সন্দেহজনক উল্লেখ করে তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে ছুটে গেলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। শনিবার নগরীর বেশ কয়েকটি খাল ও নালা পরিদর্শন করেন তারা। বলেন, জলজট নিরসনে ব্যর্থতার দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। এবছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় সরকার। নূরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 8.5 কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও এখনও বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। 57টি খালের মধ্যে এখনও 21টি খাল খনন না করা সহ নানা জটিলতার কারণে পুরোপুরি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। এমন বাস্তবতায় নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে 3 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্রুত পদক্ষেপ নিতে শনিবার বিকেলে চট্টগ্রামে ছুটে যান 3 উপদেষ্টা। পরিদর্শন করেন নগরীর জামাল খান খাল, মির্জা খাল ও বারৈয়ার খাল সহ বেশ কয়েকটি খাল ও নালা। উপদেষ্টারা জানান, জলাবদ্ধতা প্রকল্পের ব্যর্থতা এড়াতে পারে না কোনো সংস্থা। অজুহাত কিন্তু আর শোনা হবে না, তাদেরকে এটা দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে, এবং যে ব্যর্থতার যে দায় দায়িত্ব সেটার যে খেসারত সেটা তাদেরকে দিতে হবে। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। মূলত দায়িত্ব সিটি কর্পোরেশন হলেও কাজের বরাদ্দ খুবই কম। প্রকল্পের বরাদ্দ জটিলতা, মামলা ও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বাড়ছে সময়, মিলছে না সুফল, রয়েছে লুটপাটের অভিযোগও। এই পরিত্রাণ পাইতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিত্রাণ পাইতে পারি। সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হচ্ছে, এই জন্য সিডিএ আমরা ওয়াসা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চাই। আগামী জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা, এরই মধ্যে শেষ হয়েছে 76% কাজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ ডাকসু নিয়ে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শনিবার সন্ধ্যায় ডাকসুর সেমিনার কক্ষে কেমন ডাকসু চাই শীর্ষক অনুষ্ঠানে এসব কথা জানায় সংগঠনটির নেতাকর্মীরা। জানান, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা করে সিদ্ধান্ত নয়, ক্ষমতার বিপরীতে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারা ডাকসু চান তারা। এ সময় গণঅভ্যুত্থানের এতদিন পরেও ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ডাকসুর কিছু নির্বাহী পদ সংযুক্ত সংশোধন ও পরিমার্জনের পাশাপাশি হল সংসদে গণতন্ত্র সম্পর্কেও বেশ কিছু প্রস্তাবনা দেন বক্তারা। ক্ষমতার বিপরীতে গিয়ে যে কণ্ঠস্বর কথা বলতে পারে আমরা সেই ডাকসুকে আমরা চাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে যে ডাকসু একটা সিদ্ধান্ত দিবে সেই ডাকসুকে আমরা চাই না। গণঅভ্যুত্থানের এতদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আসলে ডাকসু কবে হতে পারে এটার রোড ম্যাপ কি কিছু পাই। আমরা কেমন সংসদ চাই
সেই চাওয়ার পেছনে আমি দেখব যে এই শিক্ষার্থীদের কতটুকু স্বার্থ, এই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাতে আসলে এই সংসদ কতটুকু কাজ করতে পারে অথবা পারছে না। কঠিন আইন প্রয়োগ করে দুর্নীতিকে সহনশীল পর্যায়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। শনিবার বিকেলে উত্তরায় লাভলিন কনভেনশন হলে কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী কথা বলেন। স্বজনদের দুর্নীতিকেও অপরাধ হিসেবে গণ্য করার সৎ সাহস রেখে সবাইকে সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এদিন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের 24টি থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রত্যেকটা মন্ত্রণালয়ে 10 জনের বিশেষজ্ঞ টিম নিয়োগ করে সিঙ্গাপুরের লি কুই ইউ এবং মাহাতির মোহাম্মদের মতো যাতে একটা কঠিন আইন প্রয়োগ করে এই দুর্নীতিটাকে যাতে সহনীয় পর্যায়ে আনার জন্য, নির্মূল করার জন্য যাতে দায়িত্ব পালন করে, সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা এই আবেদনটা আবার পুনরায় আমরা জানাচ্ছি। যারা নিজের ভাইয়ের অপরাধকে অপরাধ বলবে, নিজের সন্তানের অপরাধকে অপরাধ বলবে, নিজের স্ত্রীর অপরাধকে অপরাধ বলবে, সেই অপরাধ বলার প্রবণতা, সৎ সাহস যাদের নাই তারা এই সংগঠন যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। সরকারি উদ্যোগে মিয়ানমার থেকে আমদানি হওয়া চাল জাহাজ থেকে খালাস হয়েছে। দুটি জাহাজে এসেছে প্রায় 24,500 টন। যে দুটির মাধ্যমে দেশটি থেকে কেনা 1 লাখ টন চালের বাকি চালান পর্যায়ক্রমে 8টি জাহাজে দেশে আসবে। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটির এই ব্যস্ততা জাহাজ থেকে চাল খালাসের। ট্রাকে বোঝাই করা এসব চাল চলে যাবে দেশের বিভিন্ন জেলার খাদ্য গুদামে। G2G চুক্তিতে মিয়ানমার থেকে দুটি জাহাজে আসা চালের পরিমাণ 24,500 টন, যা নিয়ে গত শুক্রবার বন্দরে নোঙর করে এমবি গোল্ডেন স্টার ও এমবি MCL 19। সিশিপ থেকে অলরেডি ডিসচার্জিং স্টার্ট হয়েছে, এখন পুরোদমে সাইর হোগিয়ে আমাদের কাজ চলতেছে। আর আরেকটা ভেসেল যেটা আসছিল জেএসসি আমাদের সাইলু জেটিতে, ওইটাও স্যাম্পলিং হয়ে গেছে অলরেডি, ওইটার কাজও খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। চুক্তির আওতায় মিয়ানমার থেকে মোট চাল আমদানি হবে 1 লাখ টন। দেশটির রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 618 কোটি। পর্যায়ক্রমে আরও 8টি জাহাজে বাকি চাল আমদানি হবে। টোটাল আতপ চাল আসছে 24,500 মেট্রিক টন। 22,000 মেট্রিক টন গতকালকের সিশিপ থেকে আনলোডিং শুরু হয়েছে। আর MCL ওই সাইলোজেটিতে 2,500 মেট্রিক টন স্যাম্পলিং হবে আজকে হয়তো 20 নাইটে আনলোডিং শুরু হবে। গত 12 জানুয়ারি সরকারিভাবে ভারত থেকে এসেছিল প্রায় 27,000 টন সেদ্ধ চাল। দেশে খাদ্য নিরাপত্তায় মজুদ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রায় 7 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। দেশের বায়ুর মান খারাপ হওয়ায় প্রতি বছর মারা যান 1 লাখেরও বেশি মানুষ। ক্রমেই বাড়ছে মস্তিষ্কে রক্তক্ষরণ, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ফুসফুসে ক্যান্সার। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিনিক এয়ার CREA এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে বলা হয়, দূষণকারীদের প্রতি সরকারের নতজানু নীতির কারণে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। বছরের পর বছর দেশের বায়ু দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে দেশি বিদেশি একাধিক সংস্থার গবেষণা প্রতিবেদনে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বাংলাদেশের বায়ুর মান সবচেয়ে খারাপ হওয়ায় প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে। PM 2.5 এর এক্সিস্টিং যেই কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটি যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে বছরে 1,02,456 জনের মৃত্যু আমরা ঠেকাতে পারবো। দূষণের তীব্রতার ফলে শ্বাস প্রশ্বাস ও স্ট্রোক সহ নানা জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। যখন আমরা দূষিত বাতাস গ্রহণ করছি, বাতাসের মধ্যে কার্বন পার্টিকেল বেশি থাকে, তখন কিন্তু সেটা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে, কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে এবং আমাদের রেসপিরেটরি ফেলিওর এবং মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। দূষণকারীদের প্রতি সরকারের নতজানু নীতির কারণেই দিন দিন দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানান নগর পরিকল্পনাবিদরা। যারা দূষণ করে দিয়ে তারা নিজেরা সরকারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে আর বলবে যে আমরা জিডিপির কন্ট্রিবিউটর,
তাদেরকে সরকারকে ধরতে হবে। আমি মামলা করতে গেলে নোটিশ করতে হবে, 60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর 7 দিন পরে আমি মামলা করতে পারবো নিয়মিত আদালতে গিয়ে। তাও ঢাকা বাংলাদেশে 3টা পরিবেশ আদালত আছে। দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানো, অবৈধ ইট ভাটা বন্ধ করা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। ইট ভাটার বিরুদ্ধে কিন্তু স্ট্রঙ্গার ড্রাইভ হচ্ছে, যেগুলো লাইসেন্স নাই কিংবা যাদের নীতিমালা পরিপন্থী কাজ হচ্ছে, যেভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া নেওয়া, সেটি কিন্তু স্ট্রঙ্গার হচ্ছে। সচেতনতা ও সবার অংশগ্রহণ না থাকলে পরিবেশ দূষণ রোধে শুধু সরকারের পদক্ষেপ সুফল বয়ে আনবে না বলেও মনে করেন অংশীজনরা। লাইসেন্স নাই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপ জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। এখন পর্যন্ত 21 অবৈধ প্রবাসী আটক হয়েছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এই অবস্থায় প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। এশিয়া মহাদেশে উন্নত দেশের তালিকায় অন্যতম মালদ্বীপ। দেশটিতে বৈধ অবৈধ মিলে বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। সম্প্রতি রাজধানী মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 21 জনেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করে দেশটির অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়েছেন বলে জানান প্রবাসীরা। মালদ্বীপের অবস্থা আমাদের আগের তুলনায় অনেক কঠিন সময় আমরা পার করছি। এখন কিছু কিছু মালদ্বীপের প্রবাসীরা আছে আপনার অবৈধ কাজে জড়িত আছে। আমরা যদি একটু সচেতন অবলম্বন করি তাহলে আমাদের এত বড় একটা মালদ্বীপের সমবাজার, সেটা আমরা রক্ষা করতে সম্ভব। এমন পরিস্থিতিতে অভিযোগ দেওয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। আমি অনুরোধ করব আমাদের যারা বাংলাদেশিরা এখানে রয়েছেন তারা মালদ্বীপের যে ইমিগ্রেশন আইন সেটি মেনে চলবেন এবং কোনোভাবেই যেটি ব্যবসা বাণিজ্য রয়েছে বা অন্যান্য কাজ যেগুলো রয়েছে আপনার ভিসার বাইরে, সেটি থেকে আপনি বিরত থাকবেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে 2024 সালে 5600 জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ, যার বেশিরভাগই বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নবায়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ঘোষণা দিয়েছে মেডিনোভা মেডিকেল। প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানে বসবাসরত প্রবাসীরা। এর আগে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিয়ে রিয়াদের রওদা এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিনোভা মেডিকেলের মহাব্যবস্থাপক আবুল খায়ের, মার্কেটিং ম্যানেজার শরীফ হোসেন, আব্দুর রহমান সহ অনেকেই। বাংলাদেশের কাছ থেকে সিল চলে যাওয়া যে শেয়ারহোল্ডার প্যানেল আছে এবং আমাদের বাংলাদেশে যারা আপনারা শুনেছেন, বিসিবির প্রস্তাবিত গণতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো। এতে পিছিয়ে গেল 20 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ লীগ। শনিবার বোর্ড সভাপতির হাতে স্মারকলিপি তুলে দেয় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন। এ সময় ক্লাব প্রতিনিধিরা নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেন। তবে এই বিষয়ে গণমাধ্যম এড়িয়ে গেছেন ফারুক আহমেদ। আজকে পাইছি মাত্র, এটা পড়ে নেই আমি। বললো যে কমিটির ব্যাপারে কিছু জানে না। গণমাধ্যম এড়িয়ে এভাবেই বিসিবি ত্যাগ করেন সভাপতি ফারুক আহমেদ, যার দায়িত্ব গ্রহণের 4.5 মাসের মাথায় ঘটল প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের মতো লজ্জাজনক ঘটনা। বাতিল হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্বটাও। স্থগিত করা হয়নি, আমরা পার্টিসিপেট করিনি, ওরা বাধ্য হয়েছে স্থগিত। রাইট। 3 দিনের আলটিমেটাম শেষে শনিবার বেলা 12টায় ছিল সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার সময়। তবে এদিন ফারুক আহমেদ বোর্ডে আসেন 4.5 ঘন্টা দেরিতে। এরপর ঢাকার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে চলা অল্প সময়ের বৈঠক সমাধান আনতে ব্যর্থ। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। বোর্ডের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের 3 দফা দাবি। গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল সহ বিলুপ্ত করতে হবে সংস্কার কমিটিও। আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ তো করতেই হবে,
পদত্যাগ করতে হবে পরিচালক পদ থেকেও। যে কনভেনার ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে, এবং আমার ধারণা উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে। কমিটি থেকে যেই সব জিনিস পাস হয়েছে, এখন পাস হয়নি, প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। এটা সবচেয়ে আমরা নিজেরা অবাক হয়েছি। ক্লাব কর্তাদের বয়কটের সিদ্ধান্তে পিছিয়ে গেল 20 তারিখে উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ। বোর্ড মিটিংয়ে ক্লাবগুলোর 3 দফা দাবি না মানলে স্থগিত থাকবে ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাক স্বাধীনতা ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা করা সম্ভব বললেন তারেক রহমান। দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল, জানালেন মির্জা ফখরুল। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।